দেখুন সবাই না মহেন্দ্র সিং ধোনির মতো ভাগ্য হয় না এবং তেমন অথরিটিও থাকে না যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটকে একদম তার মুঠোর মধ্যে রেখে দেওয়া। যেদিনকে ইচ্ছে প্রয়োজন মনে হলো ঠিক সময়ে একটা নির্দিষ্ট দিন স্থির করে मैं पल दो पल का शायर हूँ এরকম গান টান গেয়ে হঠাৎ গ্লাভস আর প্যাড আর ব্যাট তুলে রেখে দিলেন এবং ওই ভাবখানা এমন যে আমি তো রাজা বা সম্রাট চললাম, প্রজা এবার তোমরা সামলাও, কারণ জব ছোড় চলে লখনৌ নগরী আর কি। তো ওই রকম সৌভাগ্য সবার হয়ই না, এবং বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের যে জায়গাটা বা জায়গাগুলো এত কঠিন জায়গা। হ্যাঁ, অবশ্যই মহেন্দ্র সিং ধোনির মতো এরকম লেভেল অফ সাকসেস কেউ দিতে পারেননি, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টিম থাকে, টিমের ফ্রেমওয়ার্ক থাকে এবং সাপোর্ট স্টাফরা ক্রমশ খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছেন, এটা অবশ্যই আমরা বলতে পারি। তার কারণ খুব সাম্প্রতিক সময় দেখলে সৌরভ গাঙ্গুলির টিম ছিল ডেফিনেটলি, গ্রেগ চ্যাপেল বাদ দিলে অবশ্য সেই এপিসোডটা, এবং একইভাবে আমরা খুব সাম্প্রতিক সময় দেখি রবি শাস্ত্রীর সঙ্গে একটা বিরাট কোহলির অসম্ভব ভালো জুটি ছিল এবং রবি অনেক খোলামেলা, অনেক খেলোয়াড়দের সঙ্গে বেশি মিশে যান, তাদের লেভেলে নেমে আসেন। রাহুল দ্রাবিড়ের জমানা তারপরে দেখলাম যেটা কিছুটা রোহিত শর্মার সঙ্গে কাজ করেছেন। রাহুল দ্রাবিড় ইজ অ্যাবসলিউটলি টাস্ক মাস্টার, কোনো ক্ষেত্রে কাজের থেকে কোনো তার ডিভিয়েশন সামান্যতম আমরা লক্ষ্য করিনি বা করবো না, এবং পান থেকে সেই ক্ষেত্রে চুন খসতে দেবেন না। এইবারে একটা নতুন জামানা শুরু হয়েছে, অর্থাৎ দ্য জিজি এপিসোড। গৌতম গম্ভীরকে যারা জানেন বা যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন যে গৌতম গম্ভীর আদারওয়াইজ ভীষণ কিছুটা সেলফ সেন্টার ছিলেন, কথাবার্তা খুব বেশি যখন খেলেছিল সবার সঙ্গে খুব প্রাণ খুলে মিশতেন এমন নয়, মানে কিছুটা সেলফ সেন্টার টাইপ অফ পার্সন বা সেরকম ধরনের পার্সোনা তার, এবং ক্রিকেট বুদ্ধিটা ভালো, ম্যাচ রিডিং তার খুবই ভালো, এবং যেভাবে কেকেআরকে সাফল্য দিয়েছেন এবং সেটা নিয়ে তো কলকাতাবাসীর বা শাহরুখ খানও ভীষণ খুশি ছিলেন, কিন্তু কোথাও না গৌতম গম্ভীরের মধ্যে একটা যেন অপ্রাপ্তি তাড়া করে বেড়ায় যে আমি যে মর্যাদা পাওয়া উচিত বা যেমন জায়গায় আমি গোটা আমার ক্যারিয়ারটাকে নিয়ে গেছি সেই পরিমাণ আমি কি সাফল্য বা সেই পরিমাণ প্রশংসা, সেই পরিমাণ মানুষ ধন্য ধন্য করা এটা কি হয়েছে? হয়নি। এই অপ্রাপ্তিটা তার সবসময় আছে। খেয়াল করুন যে ওয়ানকারেতে ওই ভারতের জয়ের সেই রাতটায় গৌতম গম্ভীরের ইনিংসটা একটা অমূল্য ইনিংস বলা হয়, কিন্তু জয়ের শটটা যেহেতু স্কিপার মহেন্দ্র সিং ধোনি মারলেন এবং বোধহয় প্রচারের সমস্ত সার্চ লাইটটা তার উপরে গিয়ে পড়লো, তো সেইখানটায় কোথাও একটা ওই কর্নের মতো একটু ব্যাকসিট নিতে হয়েছিল সবসময় গৌতম গম্ভীরকে, এবং সবার সঙ্গে খুব অনেকে হয় না ভীষণ খোলামেলা। আমি শিববর্মা কৃষ্ণনকে জানেন, যতদিন খেলেছে ভীষণ সবার সঙ্গে একটা হই হুল্লোড় করে আনন্দ করে, ঋষভ পান্ত যে ধরনের মজা করে, যুবরাজ সিং, বাজি, এরা ভীষণ হই হুল্লোড় করে একটা দারুণ মাহল যেটা ওরা বলে ড্রেসিং রুমে তৈরি করে, ভীষণ বন্ধুত্ব সবার সঙ্গে সবার। তো এই বন্ধুতাটা খুব হেল্পফুল, এটা কমেন্ট্রি যারা করেন এখন সেখানেও দেখা যায় যে এরকম ধরনের একটা খুব ভালো টিম ওয়ার্ক তৈরি হয়ে ওঠে। এবং আজকের এখন এই স্টেজে যেটা দাঁড়িয়েছে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেটের সঙ্গে কিন্তু সেই জায়গাটায় গৌতম গম্ভীর যা যা চাইছেন সেটা মুখ্য নির্বাচক অজিত আগারকর এবং তার বাকি টিম তারা কিন্তু তাকে সেই সাপোর্টটা দিচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে বোর্ডও সেই সাপোর্টটা দিচ্ছে। তার কারণ আপনি যদি আপনারা খেয়াল করে দেখুন যে জাস্ট এশিয়া কাপে দেখুন যেভাবে স্কিপার সূর্যকুমার যাদব যেভাবে ম্যাচের পর ম্যাচ, প্রথম ম্যাচ থেকে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেটা সবগুলোই কিন্তু বোর্ডের স্যাংশন ছাড়া, শুধু বোর্ড নয়, ইনফ্যাক্ট ভারত সরকারের স্যাংশন ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না। এবং এই জায়গাটায় গোটা যে এই যে স্ক্রিপ্টটা বা এই গোটা ঘটনাগুলো এগুলো ডিকটেটেড হয় অ্যাবসলিউটলি ফ্রম দি হাই কমান্ড, ফ্রম দ্য টপ, এবং সেই ক্ষেত্রে সূর্যকুমার যাদব ভীষণ ভীষণ ভালো
যেমন ভাবে বোর্ড চেয়েছে সেভাবে করেছেন, এবং সেই জায়গাটায় জিজি ওয়াজ এ ক্যাটালিস্ট, অর্থাৎ গৌতম গম্ভীরের একটা ভূমিকা ওখানে ছিল। এবং নয়া জামানাটা কিন্তু স্টার্ট হয়েছে মেবি। এই যে একটা কথা বলা হয়েছে, অজিত আগারকর স্টেটমেন্ট দিয়েছেন যে না, ডিফারেন্ট ফরম্যাটে ডিফারেন্ট ক্যাপ্টেন ম্যানেজ করাটা খুব কঠিন। এইটা একদম খুব ছেদ যুক্তি। তার কারণ হচ্ছে যে ক্রিকেট অস্ট্রেলিয়ার 3টে ডিফারেন্ট ফরম্যাটে 3টে ডিফারেন্ট ক্যাপ্টেন রেখেছে। ইংল্যান্ড করেছে, অনেকেই করে, সাউথ আফ্রিকা করেছে। এটা করা যায়। 15 জন খেলোয়াড়কে তুমি ম্যানেজ করতে পারছো, বা তোমার স্কোয়াড যদি 20 জনের হয়, বা যখন প্রিপারেটরি ক্যাম্প হচ্ছে সেখানে ইন্ডিভিজুয়ালি তোমাকে ম্যানেজ করতে হচ্ছে, তো এটা তো ইজ পার্ট অফ ইউর জব, পার্ট অফ ইউর ডিউটি। এবং সেই জায়গাটায় দুটো স্কিপার, তার মাইন্ডসেট তোমাকে বুঝতে হবে। নতুন একটা লোক তো হঠাৎ উবে এসে বসছে না। রোহিত শর্মা স্কিপার, তুমি তার পারফরমেন্স এত বছর ধরে দেখেছো, মুম্বাই ইন্ডিয়ান্সকে লিড করেছে, ইন্ডিয়ান টিমে টেস্টে অনেক পরে এসছে, কিন্তু যখন এসছে দাপিয়ে তার পারফরমেন্স করে গেছে। সো ইউ নো দিস পিপল, ইউ নো বিরাট কোহলি, সে কে, তার তার পারফরমেন্স কি, এটা জানা আছে। বাট সামওয়াট কোথাও একটা মেসেজ যাচ্ছে যে ভাই তোমাদের কিন্তু সময় হয়ে এসছে। ওই অনেক ক্ষেত্রে হয় না যে এরকম, ওই একটা হিন্দি সিনেমা ছিল না, অতিথি কব যাওগে, ওই ওই ধরনের আর কি। তো সেখানে কাউকে চলে যেতে বলার ক্ষেত্রে না, ডিরেক্টলি বলা যায় ভাই এবার তুমি এসো। এটা এক নম্বর। আরেকটা হচ্ছে যে এরকম মনে করিয়ে দেয় যে ভাই তোমার কিন্তু সময় হয়েছে, তোমার এবার যাওয়ার টাইমটা, তোমার ট্রেনটা মিস হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের ইঙ্গিত দিয়ে কখনো কখনো হাবে ভাবে বোঝানো হয় যে ভাই চলো এবার তুমি গেলে কিন্তু ভালো হয়। আর কাউকে কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তো বিরাট কোহলি বা রোহিত শর্মাকে ঘাড় ধাক্কা দেওয়ার ক্ষমতা কিন্তু এখনো এই মুহূর্তে ভারতীয় বোর্ডের নেই। কিন্তু খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অস্ট্রেলিয়ায় 3টে ওডিআই তোমাকে খেলতে নিয়ে যাওয়া হচ্ছে, ডেফিনেটলি তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে, মানে তারা ডেফিনেটলি স্টার্টিং 11-এ থাকবেন। এবং এই পারফরমেন্সগুলোর আতস কাছে দেখা হবে, এবং দেখে নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নেওয়া হবে যে এরা কিভাবে ফিট করছেন, কিভাবে। রোহিত শর্মা অনেক অনেক প্রস্তুতি নিতে হয়েছে তাকে। তার কারণ রোহিত শর্মার যে ধরনের বডি টাইপ, অর্থাৎ আমরা স্পোর্টস সায়েন্টিস্টরা 3ভাবে শরীরকে ডিভাইড করি। একটোমর্ফ মানে যারা খুব লিন অ্যান্ড থিন হয়, বেসিক্যালি হাড় বেশি। মেসোমর্ফ মানে একটু মিশ্রিত, বা একটু মাসল একটু হাড়, একটা সমন্বয় বডি। এবং ম্যাক্সিমাম স্পোর্টসম্যান সেটাই হয়, কারণ তারা মাসলটাকে আরো ভালো ডেভেলপ করেন। আর কিছু কিছু টাইপ হয় যেগুলোকে বলে এন্ডোমর্ফ, অর্থাৎ তারা কিন্তু মানে একটু মোটার ধাতে, এবং রোহিত শর্মা সেই টাইপেরই। এবং সেই জায়গাটা তাকে কিন্তু ফিটনেসের জন্য অনেক অনেক বেশি কাজ করতে হয়েছে। বিরাট কোহলি নিজে প্রস্তুতি নিয়েছেন লন্ডনে, এবং তার নিজস্ব ট্রেনার আছে, তার নিজস্ব রেজিম আছে, তার নিজস্ব প্রোগ্রাম আছে। এবং তার লেভেলের যে বিরাট কোহলি যে লেভেলের প্রস্তুতি নেয়, সেটা কোথাও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস রেজিম মানে এই রেঞ্জের কাছাকাছি বলতে পারা যায়। এবং ডায়েট, তার সবকিছু, তার মোটিভেশন লেভেল, তো এটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট লেভেল। এবং ঘটনা হচ্ছে যে আমার নিজের যেটা এই ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা কি হ্যাভ ইউ সিন দ্য ব্যাক অফ রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি। আমার অবশ্যই উত্তর হবে যে না, নট বিরাট কোহলি। কারণ বিরাট কোহলি আইপিএল এ গতবার দুর্দর্শ পারফরমেন্স করেছেন। 15টা ইনিংসে খেয়াল করে দেখুন না, প্রায় 650 বেশি রান করেছেন, একটা অ্যাভারেজ অফ 54.8, 8টা হাফ সেঞ্চুরি আছে, 73 ওয়াজ হাইয়েস্ট স্কোর। হ্যাঁ, ডট বলের পার্সেন্টেজ 26.7, and a strike rate of 144.7. So he's been performing. এবং ওডিআইতেও খেয়াল করুন যে 2025-এ 7টা ইনিংসে এটা একটু পুয়ার পারফরমেন্স ইন টার্মস অফ বিরাট কোহলি। 275 রান পেয়েছে, একটা অ্যাভারেজ অফ 45.8। হ্যাঁ, একটা সেঞ্চুরি ছিল, দুটো হাফ সেঞ্চুরি ছিল, এবং ডট বল পার্সেন্টেজ 44.2। খেয়াল করে দেখুন রোহিত শর্মা কিন্তু খুব বেশি ওডিআইতে যে সাকসেস রেটটা হওয়ার কথা সেটা হয়নি। স্ট্রাইক রেট নেমে এসছে ওডিআইতে 108.2-তে, একটা 50, একটা 100, 302 রান পেয়েছে 8টা ইনিংসে 2025-এ যতগুলো ওডিআই খেলেছে। এবং আইপিএলও 418 রান 15 ইনিংসে, এবং হাইয়েস্ট 81, 4টে হাফ সেঞ্চুরি ছিল, এবং স্ট্রাইক রেট 149.3। রোহিত শর্মার কাছ থেকে আরো আরো বেশি এক্সপেক্টেড। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রোহিত শর্মা নিজেকে 2027 অব্দি মোটিভেট করতে পারবেন তো। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গেছে, এবং প্রায় ঘাড় ধরে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ডোরটা ভাই পারফর্ম করো, না হলে কিন্তু বসিয়ে দেবো।
এই যে বার্তাটা গেছে, এইটার বিরুদ্ধে লড়ার যে মানসিকতা, যে যে স্পিরিট, যে প্যাশন যেটা বিরাট কোহলির আছে, সেই ধরনের অ্যাগ্রেসিভ যে অ্যাটিটিউড বা পার্সোনা, সেটা কিন্তু রোহিত শর্মার নেই। সুতরাং এই জায়গাটা আমার কোথাও মনে হচ্ছে যে মেবি আমরা কিন্তু আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে বোধহয়, এটা আমার মানে আমি আই উড বি টু হ্যাপি টু বি প্রুভড রং, বাট আমার মনে হচ্ছে যে উই হ্যাভ সিন দ্য লাস্ট অফ রোহিত শর্মা।